সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলার নতুন আরেকটি ক্লাসে। আজকের ক্লাসটি হচ্ছে তোমাদের বাংলার দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষায় কথা বলি যে অধ্যায়টি রয়েছে তার দ্বিতীয় পর্ব বা দ্বিতীয় ক্লাস। তার আগে আমরা তোমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রথম একটি পর্ব নিয়েছি। সেই পর্বে আমরা তোমাদের বাকি যে অংশটুকু ছিল সেটা আমরা শেষ করেছি। তো আজকের ক্লাসে আমরা ঘুষ ও অঘুষ ধ্বনি নিয়ে জানবো। তো ঘুষ ও অঘুষ ধ্বনি কাকে বলে সেটা জানার পূর্বে আমাদেরকে প্রথমেই জানতে হবে যে ধ্বনি কাকে বলে। আমরা যদি ধ্বনি সম্পর্কে কিছু জানার চেষ্টা করি, আমরা যে ভাষায় কথা বলি, ভাষার ক্ষুদ্রতম অংশ বা মৌলিক যে উপাদান বা মূল উপাদান সেটা হচ্ছে ধ্বনি। আমরা সহজ ভাষায় এভাবে মনে রাখতে পারি যে ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি এবং এই ধ্বনির সাহায্যেই ভাষা তৈরি হয়। আশা করছি ধ্বনি সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। এখন চলো আমরা ঘুষ ও অঘুষ ধ্বনি সম্পর্কে জানি। আমাদের গলার ভিতরে শ্বাসনালীর উপরের অংশে যে পর্দা থাকে তাকে ধ্বনিদ্বার বা স্বরতন্ত্রী বলে। তো শিক্ষার্থীরা চলো আমরা ধ্বনিদ্বার বা স্বরতন্ত্রী জিনিসটা কি সেটা একটা চিত্রের মাধ্যমে ভালোভাবে দেখার চেষ্টা করি। তারপর আবারও আমরা তোমাদের পাঠ্য বইয়ে চলে আসব। তো আমরা যদি একটু ভালোভাবে এই চিত্রটার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো তো এই চিত্রের যে অংশগুলো সেগুলো কিন্তু অর্থ দ্বারা বোঝানো হয়েছে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের দন্তমূল এবং শক্ত তালু, তারপরে এখানে হচ্ছে আমাদের কোমল তালু এবং এগুলো হচ্ছে আমাদের জিহ্বার পাতা, জিভ, এগুলো দেখো, এগুলো হচ্ছে আমাদের দাঁত, এগুলো হচ্ছে উপরের টুন, এভাবে বোঝানো হয়েছে। আমরা যদি একটু নিচের দিকে যাই সেটা হচ্ছে আমাদের গলনালী। তারপরে আমরা যদি আরেকটু নিচের দিকে যাই সেটা হচ্ছে আমাদের খাদ্যনালী। এই খাদ্যনালীর একটু নিচে আমরা যদি যাই তাহলে সেখানে আমরা পাবো স্বরতন্ত্রী। কি পাবো? স্বরতন্ত্রী। এবং তার বাইরের দিকে আমরা যেটা পাবো সেটার নাম হচ্ছে স্বরযন্ত্র। সেটা আবার মানুষ যে ষড়যন্ত্র করে সেটা না, সেটা হচ্ছে স্বরযন্ত্র, মানে আমরা যে উচ্চারণ করি সেটার একটা যন্ত্র। তো স্বরযন্ত্রটা কি? আমাদের গলার সামনের দিকে এটা একটা উঁচু দেখা যায়। আমাদের গলার সামনের দিকে একটা উঁচু দেখা যায়, এর নামই হচ্ছে স্বরযন্ত্র। তো স্বরযন্ত্রকে সাধারণ কথায় কণ্ঠ বলে থাকে, সেটাকে আমরা বলে থাকি যেটা হচ্ছে কণ্ঠ। আমরা অনেক সময় বলি না যে মানুষের কণ্ঠ অনেক সুন্দর, তার কণ্ঠটা অনেক সুন্দর। তো এই যে স্বরযন্ত্র সেটাকে আমরা বলি কণ্ঠ। তো আশা করছি তোমরা স্বরতন্ত্রী বা স্বরযন্ত্র বা কণ্ঠ কাকে বলে এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। এবং কণ্ঠের ভেতরেই স্বরযন্ত্রের অবস্থান, এই যে এটা হচ্ছে এইটার ভিতরেই সেটার অবস্থান। তো চলো আবারও আমরা তোমাদের পাঠ্য বইয়ে চলে যাই। তো শিক্ষার্থীরা আশা করছি তোমরা ধ্বনিদ্বার বা স্বরতন্ত্রী জিনিসটা কি সেটা তোমরা বুঝতে পেরেছো। তো ফুসফুস থেকে বাতাস বেরিয়ে আসার সময়ে এই ধ্বনিদ্বার কাঁপে। এই ধ্বনিদ্বার কি হয়? কাঁপে। কিছু ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিদ্বার কম কাঁপে, আবার কিছু ধ্বনি উচ্চারণের সময় এই ধ্বনিদ্বার বেশি কাঁপে। তো যে সকল ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিদ্বার কম কাঁপে সেগুলোকে বলে অঘুষ ধ্বনি। সেগুলোকে কি বলে? সেগুলোকে অঘুষ ধ্বনি বলে। যেমন দেখো এখানে কিছু অঘুষ ধ্বনি উদাহরণ: ক, ক, চ, চ, ট, ট, ত, ত, প, প। এগুলো হচ্ছে অঘুষ ধ্বনি। এগুলো যখন আমরা উচ্চারণ করি তখন ধ্বনিদ্বার কি হয়? কম কাঁপে। আবার আমরা যদি আমাদের ঘুষ ধ্বনির দিকে তাকাই, যেমন ঘ, ঘ, উ, বর্গীয় ঝ, নিয়, ধ, ঢ, মূর্ধন্য ধ, ধ, দন্তান্ন, ভ, ভ, ম। তো তোমরা যদি এই ব্যাপারটা যে ধ্বনিদ্বার যে বেশি কাঁপে বা কম কাঁপে সেটা যদি তোমরা সেই অনুভূতিটা যদি তোমরা ফিল করতে চাও তাহলে তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখো, ধ্বনিদ্বারের বাইরে থেকে গলায় আলতোভাবে দুটি আঙ্গুল রেখে, যে আমরা এই চিত্রের মাধ্যমে যেটা তোমাদেরকে দেখালাম যে কণ্ঠ, এই কণ্ঠের মধ্যে তোমাদেরকে দুইটা আঙ্গুল ধরে আলতো করে ধরে রাখতে হবে এবং এই শব্দগুলো বারবার জোরে জোরে উচ্চারণ করতে হবে। তাহলে তুমি বুঝতে পারবে যে ঘুষ ধ্বনিগুলো উচ্চারণ করতে তোমার ধ্বনিদ্বার বেশি কাঁপছে এবং অঘুষ ধ্বনিগুলো উচ্চারণের সময় সেই ধ্বনিদ্বার বা স্বরতন্ত্রীটা কম কাঁপছে বা কম্পনটা কম হচ্ছে। ঠিক আছে? তারপর দেখো বলা হয়েছে উচ্চারণ অনুশীলন করার জন্য নিচে কিছু উদাহরণ দেওয়া হলো। ধ্বনির উচ্চারণ যথাযথ রেখে এগুলো জুড়ে জুড়ে পড়ো। এগুলো তোমাদেরকে জুড়ে জুড়ে পড়ার কথা বলা হয়েছে। তো আমি তো আর এই ভিডিওতে জুড়ে জুড়ে তোমাদেরকে পড়লেও তোমরা বুঝতে পারবে না। তোমাদেরকে জুড়ে জুড়ে পড়ে যে শব্দের উচ্চারণ, যে ঘুষ ধ্বনি এবং অঘুষ ধ্বনির যে পার্থক্য, সেই পার্থক্য বা যে ধ্বনির কম্পন সেটাকে ঠিক রেখে তোমাদেরকে জুড়ে জুড়ে এই শব্দগুলো পাঠ করতে হবে। যেমন দেখো, খই সেটা হবে খই, গই সেটা হবে ঘই, ছই ছই ঝই। এভাবে তোমাদেরকে জুড়ে জুড়ে সবগুলো যেগুলো লেখা আছে সেগুলো সব তোমরা জুড়ে জুড়ে পড়তে হবে। তো তোমাদের যারা শ্রেণী শিক্ষক আছেন
ওনারা যদি চান যে ক্লাসে এগুলোকে জুড়ে জুড়ে পাঠ করাবেন, তাহলে অবশ্যই ওনারা এই কাজটি করতে পারেন যে তোমাদেরকে দাঁড় করে এই শব্দগুলো ওনারা তোমাদের কাছ থেকে জুড়ে জুড়ে শুনতে পারেন, যে তুর, থুর, ধুর, ধুর, এভাবে ওনারা উচ্চারণ করতে পারেন। ঠিক আছে? তারপরে বলা হয়েছে উচ্চারণ টিক রেখে ছড়া পড়ি। এখন তোমাদেরকে একটি ছড়া পড়ার কথা বলা হয়েছে, এবং ছড়াটি কে লিখেছেন? ছড়াটি লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। সত্যেন্দ্রনাথ দত্তের লেখা একটি কবিতা। সত্যেন্দ্রনাথ দত্ত 1882 সালে জন্মগ্রহণ করেন এবং উনি 1922 সালে মারা যান। তো এই কবির জন্ম সাল এবং মৃত্যু সালগুলো কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো তোমরা মুখস্থ করে নিতে হবে। এবং তাকে বলা হয় ছন্দের জাদুকর। তো এভাবে প্রশ্ন আসতে পারে যে ছন্দের জাদুকর কাকে বলা হয়, বা শ্রেণী শিক্ষক তোমাদেরকে প্রশ্ন করতে পারেন যে ছন্দের জাদুকর কোন কবিকে বলা হয়, তার নাম কি? তো তাহলে তোমাদেরকে বলতে হবে যে উনি হচ্ছেন সত্যেন্দ্রনাথ দত্ত। বা ওনার কিছু লিখা রয়েছে, যেমন দেখো বেনু ও বিনা, এটা হচ্ছে ওনার একটা লিখা। তারপরে ফুলের ফসল, বিখ্যাত কবিতার বইগুলো। তারপরে কুহু ও কেকা, এটা হচ্ছে ওনার একটা বিখ্যাত লিখা কবিতার বই ইত্যাদি। তার বিখ্যাত হচ্ছে কবিতার বই। নিচের কবিতাটি কবির কুহু ও কেহা নামের বই থেকে নেওয়া হয়েছে। তো এখন আমরা এই কবিতাটি একবার নীরবে নিজেরা পাঠ করব, তারপর জুড়ে জুড়ে আমরা শ্রেণীকক্ষে পাঠ করব। প্রথম কবিতার যে নাম সেটা হচ্ছে ছিন্ন মুকুল। কবিতার নাম কি? ছিন্ন মুকুল, এবং এই কবিতাটি লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। চলো আমরা কবিতার কিছু অংশ পাঠ করি। আমি সম্পূর্ণ কবিতাটা পাঠ করব না, তোমরা নিজে নিজে এই কবিতাটা পাঠ করে নিবে। আমি এখান থেকে কিছু পাঠ করছি, যেমন দেখো, সবচেয়ে যে ছোট পিরিখানি সেইখানি আর কেউ রাখে না পেতে, ছোট থালায় হয় না কো ভাত ভাড়া, জল বরে না ছোট্ট গেলাসেতে, বাড়ির মধ্যে সবচেয়ে যে ছোট, খাবার বেলায় কেউ ডাকে না তাকে, সবচেয়ে যে শেষে এসেছিল তারই খাওয়া ঘুরছে সব আগে। তো যদিও বা আমি কবিতা আবৃত্তিতে ভালো না, আমার চাইতে তোমরা আরো সুন্দর করে কবিতা আবৃত্তি করতে পারো, আমি আশা করছি। তো তারপরে দেখো শব্দের অর্থ, এই অংশটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এই শব্দের অর্থগুলো আমি তোমাদেরকে বলবো, তোমরা খাতায় লিখে এই শব্দটা লিখবে, তার অর্থটা লিখবে, এভাবে লিখে তোমরা এগুলিকে একটু মুখস্থ করার চেষ্টা করবে বা আয়ত্ত করার চেষ্টা করবে। যেমন দেখো, গ্যালাস শব্দের অর্থ হচ্ছে গ্লাস। ঘেঁষাঘেঁষির ঘর মানে একসাথে কয়েক ভাই বোন বড় হয় যে বাড়িতে বা যে ঘরে। গুছা, গুছা মানে হচ্ছে শেষ হওয়া। তরাস মানে হচ্ছে ত্রাস বা ভয়। পিঁড়ি শব্দের অর্থ হচ্ছে বসার ছোট আসন। তারপর হচ্ছে পুঁতির মালা, পুঁতি দিয়ে তৈরি করা মালা। পেতে রাখা, সবার জন্য মেঝেতে রাখা। ভাত বাড়া মানে খাওয়ার জন্য ভাত থালায় রাখা। সজ্জা, শুয়ার বিছানা। তো শিক্ষার্থীরা, তার পরবর্তীতে তোমাদের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে উচ্চারণ ঠিক করি। এখন আমাদেরকে বলা হয়েছে যে তোমরা উচ্চারণ ঠিক করে পড়াশোনা করো। যেহেতু তোমরা পড়াশোনা করছো, তোমাদের কোনটা কি অঘোষ ধ্বনি কোনটা ঘোষ ধ্বনি, সেই উচ্চারণটা ঠিক রেখে তোমাদেরকে পড়াগুলো পড়তে হবে। এখন তোমাদেরকে বলা হয়েছে যে তোমরা উচ্চারণগুলো ঠিক করো। উচ্চারণের সময়ে অঞ্চলভেদে ঘোষ ধ্বনি ও অঘোষ ধ্বনিতে পরিণত হতে পারে। যেমন উচ্চারণ করার সময় যেটা ঘোষ ধ্বনি সেটা অঘোষ ধ্বনি হয়ে যেতে পারে, আবার অঘোষ ধ্বনির উচ্চারণ ঘোষ ধ্বনির মতন হয়ে যেতে পারে। এটা হওয়াটা স্বাভাবিক। কিংবা অঘোষ ধ্বনি ঘোষ ধ্বনিতে পরিণত হতে পারে। আবার অল্প প্রাণ ধ্বনি বদলে মহাপ্রাণ ধ্বনি হয়ে যেতে পারে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার, অল্পপ্রাণ ধ্বনি এবং মহাপ্রাণ ধ্বনি বলতে আমরা কি বুঝবো? তো আমরা প্রথমেই বলেছিলাম যে ধ্বনি হচ্ছে যে ভাষার মূল উপাদান, বা ধ্বনির সাহায্যেই ভাষা তৈরি হয়। এখন যদি তুমি বুঝতে চাও যে অল্পপ্রাণ ধ্বনি কোনগুলো, যে ধ্বনিগুলো উচ্চারণের সময় ফুসফুস চালিত বাতাসের চাপ কম হয়, সেগুলোকে আমরা বলবো যে সেগুলো হচ্ছে অল্পপ্রাণ ধ্বনি। আর মহাপ্রাণ ধ্বনি কোনগুলো হবে? যে ধ্বনিগুলো উচ্চারণের সময় ফুসফুস নির্গত বাতাসের চাপ অপেক্ষাকৃত বেশি হবে, সেগুলোকে আমরা বলবো মহাপ্রাণ ধ্বনি। অল্পপ্রাণ ধ্বনির চাইতে বাতাসের চাপ বেশি হবে, সেগুলোকে আমরা বলবো মহাপ্রাণ ধ্বনি। কিংবা মহাপ্রাণ ধ্বনির বদলে অল্পপ্রাণ ধ্বনি কিন্তু আমাদের উচ্চারণের সময় হয়ে যেতে পারে। এখানে যেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে যে আমরা যখন একটা শব্দ উচ্চারণ করি, তখন ঘুষ ধ্বনি অঘোষ ধ্বনি হয়ে যেতে পারে, আবার অঘোষ ধ্বনি ঘোষ ধ্বনি হয়ে যেতে পারে। আবার আবার চিন্তা করো, অল্পপ্রাণ ধ্বনি তুমি উচ্চারণের সময় সেটাকে মহাপ্রাণ ধ্বনি করে ফেলতে পারো। আবার উচ্চারণের সময় তুমি মহাপ্রাণ ধ্বনির বদলে অল্পপ্রাণ ধ্বনি উচ্চারণ করে ফেলতে পারো। তো ষষ্ঠ শ্রেণীতে আমরা শিখেছি যে বাতাস কম বেশির কারণে ধ্বনির অল্পপ্রাণ বা মহাপ্রাণ হয়। যেমন এখানে তোমাদের অল্পপ্রাণ যে ধ্বনিগুলো, সেগুলো যেমন দেখো মহাপ্রাণ হয়, যেমন এখানে হচ্ছে এই ধ্বনিগুলো হচ্ছে অল্পপ্রাণ এবং এই ধ্বনিগুলো হচ্ছে মহাপ্রাণ। এই যে অল্পপ্রাণ ধ্বনিগুলো দেখো, ক, গ, জ, ট, ঢ,
এটা কিন্তু তোমরা পরীক্ষা করতে পারো। তোমাদের মুখের সামনে ছোট একটা কাগজের টুকরা রেখে তোমরা এই যে শব্দগুলো রয়েছে বা যে বর্ণগুলো রয়েছে এগুলোকে একটু উচ্চারণ করলে তোমরা কোন বর্ণটা যে অল্প প্রাণ কোনটা মহাপ্রাণ সেটা তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তারপর তোমাদেরকে এই চকটা দেওয়া হয়েছে এবং এই চকটাকে পূরণ করার কথা বলা হয়েছে। এবং এই চকটা তুমি কিভাবে পূরণ করবে? প্রথমে বলা হয়েছে শব্দ। এই যে এই কলামটাতে রয়েছে শব্দ, এই কলামটাতে রয়েছে অঞ্চল ভেদে বর্ণটির উচ্চারণ যা হতে পারে। আনুমানিক ধরা হয়েছে যে অঞ্চল ভেদে সবচেয়ে, সেটাকে আমরা উচ্চারণ করতে পারি সবচেয়ে না বলে আমরা বলতে পারি সবচেয়ে। ফ্রি, সেটাকে আমরা বলতে ফ্রি, ফ্রি। তো এই যে ফ, এটা কিন্তু মহাপ্রাণ একটা ধ্বনি। ঠিক আছে, তারপরে দেখো ছোট, তারপরে পেতে, ভাত, ভারী, এভাবে মানে অঞ্চল ভেদে বর্ণটির উচ্চারণ যা হতে পারে এখানে দেওয়া হয়েছে এবং সেটার প্রমিত উচ্চারণ যা হবে সেই বর্ণগুলো এখানে দেওয়া হয়েছে। এবং এই কলামে বলা হয়েছে এখানে কোন ধরনের পরিবর্তন হয়েছে। এখানে কোন ধরনের পরিবর্তনটা হয়েছে সেটা তোমাকে বুঝতে হবে। সেটা কি ঘুষধ্বনি অঘুষধ্বনি হয়েছে নাকি অঘুষধ্বনি ঘুষধ্বনি হয়েছে সেটা বুঝতে হবে। তার মানে দেখো এখানে পটা কি ধ্বনি, সেটা কি ঘুষধ্বনি নাকি অঘুষধ্বনি। এই যে এখানে দেখো প যে বর্ণটা সেটা হচ্ছে ঘুষধ্বনি, এই যে ব বর্ণটা সেটা হচ্ছে অঘুষধ্বনি। তো সেটা কি, এখানে কি পরিবর্তন হয়েছে? এখানে যে ঘুষধ্বনি অঘুষধ্বনি হয়েছে। ঘুষধ্বনি কি ধ্বনি হয়েছে? অঘুষধ্বনি হয়েছে। এখানে যে পরিবর্তন, যেমন আমরা এখানে অঞ্চল ভেদে সেটার ছিল ঘুষধ্বনি, কিন্তু আমরা যখন সেটার প্রমিত রূপে উচ্চারণ করব ভ, তাহলে সেটা হবে কি অঘুষধ্বনি। তার মানে ঘুষধ্বনি অঘুষধ্বনি হয়েছে। আবার এখানে দেখো ক এবং ফ, এখানে কি পরিবর্তন হয়েছে? ফ সেটা হচ্ছে কিন্তু আমাদের মহাপ্রাণ, আর প সেটা হচ্ছে অল্পপ্রাণ। তার মানে অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হয়েছে। এই যে প সেটা হচ্ছে অল্পপ্রাণ, কিন্তু আমরা উচ্চারণ করেছি অঞ্চল ভেদে সেটাকে মহাপ্রাণ, তাই আমরা বলেছি যে অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হয়েছে। তো তারপর দেখো উচ্চারণ টিক হলে টিক চিহ্ন দাও। যদি তোমার উচ্চারণ টিক হয় তাহলে তুমি এখানে সবগুলোতে টিক চিহ্ন দিয়ে দিবে, আর যদি উচ্চারণ টিক না হয় তাহলে তুমি এখানে ক্রস চিহ্ন দিতে পারো। ঠিক আছে, তো এই চকটাকে তোমরা কিভাবে সম্পূর্ণ চকটা পূরণ করবে, চলো আমরা তার নমুনা উত্তরটা দেখে নিই। তো তার আগে তোমাদেরকে কিছু কথা বলে নিই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে এই ক্লাস সম্পর্কে বা অন্যান্য টপিকের উপরে, তাহলে অবশ্যই ডেফিনেটলি আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারো। তাহলে আমরা পরবর্তী ক্লাসে বা পরবর্তী পর্বে আমরা তোমাদের সেই সমাধানটা নিয়ে আসব। এবং এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের নাম, সেটা হচ্ছে SIGN সাইন LEARNING। এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের নাম। তোমরা আমাদের এই চ্যানেলে গেলে তোমরা সেখানে তোমাদের বাংলা, বিজ্ঞান, গণিত এবং অন্যান্য বিষয়ের ক্লাসগুলো সেখানে নিয়মিত দেখতে পারবে। এবং যে কথাটি বলতে হবে সেটা হচ্ছে, যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং পাশের বেল আইকনটি তোমাকে অন করে রাখতে হবে, যদি তুমি প্রত্যেকটা পর্ব বা প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে এই চ্যানেলের সঙ্গে করতে চাও বা দেখতে চাও। আশা করছি তোমরা সবাই এই কাজগুলো করতে পারবে। তো চলো আমরা এই চকটাকে কিভাবে পূরণ করবে সেটার নমুনাটা তোমাদেরকে শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের এই চকের নমুনা উত্তর। তো তোমরা সবাই নমুনা উত্তরটা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো বা চাইলে তোমরা খাতায় নোট করে নিতে পারো। তোমাদের যেভাবে ভালো হয় তোমরা সেভাবেই করতে পারো। তো এখানে প্রথম দেখো যে শব্দটা রয়েছে সবচেয়ে, এখানে আমরা এই দুইটা নিয়ে কিন্তু অলরেডি আমরা আলোচনা করেছি, এই দুইটা আমাদের শেষ। আর তার পরিবর্তে আমরা এটা নিয়ে আলোচনা করব, আমাদের তৃতীয়ত যে শব্দটা রয়েছে। এবং এখানে দেখো অঞ্চল ভেদে যে শব্দটার বর্ণ সেটা হচ্ছে ঢ এবং বর্ণটির প্রমিত রূপ হবে ট। তার মানে অঘুষধ্বনি ঘুষধ্বনি হয়েছে। এই যে ট সেটা কিন্তু হচ্ছে আমাদের, এই যে ট শব্দটা সেটা হচ্ছে আমাদের ঘুষধ্বনি। তাহলে আমরা এখানে বলতে পারি যে অঘুষধ্বনি ঘুষধ্বনি হয়েছে। অঘুষধ্বনি কি ধ্বনি হয়েছে? ঘুষধ্বনি হয়েছে। আবার এখানে দেখো ফ এবং ফ, তার মানে সেটা হচ্ছে আমাদের মহাপ্রাণ ধ্বনি এবং পটা হচ্ছে অল্পপ্রাণ ধ্বনি। তার মানে আমরা উচ্চারণে ভুল করেছি, সেটা হচ্ছে অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হয়েছে। এটা সঠিক উচ্চারণ হবে এটা, এটা হচ্ছে অল্পপ্রাণ, কিন্তু সেটাকে আমরা মহাপ্রাণ করে ফেলেছি, তাই আমরা এখানে লিখেছি অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হয়েছে। এখানে তোমার উচ্চারণ যদি সঠিক হয় এখানে তোমাকে টিক চিহ্ন দিতে হবে। তারপর দেখো বাদ, এখানে আমরা যদি 4 নম্বরে চলে যাই, সরি এটা হবে 5 নাম্বার, এটা হবে 4 নাম্বার। তো আমরা যদি 5 নাম্বার শব্দে চলে যাই, ভ এবং ভ, এই যে দেখো এই যে ভ শব্দটা সেটা কিন্তু মহাপ্রাণ। সেটা কি? মহাপ্রাণ। তো মহাপ্রাণ ধ্বনিটা এখানে কি উচ্চারণ হয়েছে? অল্পপ্রাণ। তার মানে আমরা বলতে পারি মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনি হয়েছে। মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনি হয়েছে। ভালোভাবে বুঝো, এখানে ভালোভাবে তোমাদেরকে বুঝতে হবে। এই যে ভ শব্দটা সেটা হচ্ছে মহাপ্রাণ, কিন্তু সেটা উচ্চারণে কি হয়েছে? উচ্চারণে ভ হয়েছে। সেটা কি হয়েছে? অল্পপ্রাণ হয়েছে। এখানে এভাবে বোঝানো হয়েছে যে মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনি হয়েছে। প্রত্যেকটা তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। আমরা যদি আরেকটা নিয়ে আলোচনা করি, দেখো
এখানে আমরা এটার ক্ষেত্রে আবার চলে যেতে পারি, এখানেও ব, এখানেও ব। এই যে ব, এই বটা হচ্ছে মহাপ্রাণ, এটা কি প্রাণ? মহাপ্রাণ। আর এটা হচ্ছে অল্প প্রাণ। তো আমরা বলতে পারি যে অল্প প্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হয়েছে। এখানে হওয়ার কথা ছিল অল্প প্রাণ, কিন্তু হয়েছে কি? মহাপ্রাণ। তাই আমরা এখানে লিখেছি অল্প প্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হয়েছে। ঠিক এভাবেই তোমার উচ্চারণ যদি সঠিক হয় তাহলে তোমাকে এখানে টিক চিহ্ন বসাতে হবে। তারপর দেখো গুছেছে, আমরা যদি এই শব্দের দিকে তাকাই, গুছেছে শব্দে এটা হবে 6 নাম্বার, এটা হবে আমাদের 7 নাম্বার শব্দ। গুছেছে, এখানে ছ আর এখানে ছ। এই চ কি চ? এই চ শব্দ হচ্ছে অল্পপ্রাণ, এই চটা কি? অল্পপ্রাণ। তার মানে অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হয়েছে। অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হয়েছে। এটা হওয়ার কথা ছিল অল্পপ্রাণ, কিন্তু এটা উচ্চারণ হয়েছে মহাপ্রাণ। তো প্রত্যেকটা তোমাদেরকে ভালোভাবে বুঝে নিতে হবে। তারপরে দেখো, আমরা যদি পরবর্তী শব্দে দেখি হ এবং ফ। এখানে হওয়ার কথা ছিল অল্পপ্রাণ, এই যে এই প শব্দটা হচ্ছে যে অল্পপ্রাণ, আর এই ফ সেটা হচ্ছে মহাপ্রাণ। তার মানে অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হয়েছে। এটা হচ্ছে এটার সঠিক উত্তর। তারপর দেখো, মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনি হয়েছে। এই যে ধ, সেটা হচ্ছে মহাপ্রাণ, আর এটা হচ্ছে অল্পপ্রাণ। তার মানে এখানে একটু চিন্তা করে দেখো, এটা মহাপ্রাণ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা উচ্চারণে তুমি অল্পপ্রাণ বলেছো। তার মানে মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনি হয়েছে। ঠিক আছে? তারপরে দেখো ঘর, এখানে ঘর, ঘর অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হয়েছে। অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হয়েছে। আবার দেখো ছ আর ছ, সেটা অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হয়েছে। এবং সর্বশেষ যেটা রয়েছে ছাদ, ত এবং ধ, সেটা ঘুষধ্বনি অঘুষধ্বনি হয়েছে, অঘুষধ্বনি হয়েছে। ঠিক আছে? ঘুষধ্বনি অঘুষধ্বনি হয়েছে। তো এই ছিল এই চকটার সঠিক উত্তর এবং নমুনা উত্তর। আশা করছি তোমরা এই চকটাকে কিভাবে পূরণ করবে বুঝে বুঝে সেটা তোমরা বুঝতে পেরেছো। যদি এখানে তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়, তাহলে অবশ্যই ডেফিনেটলি আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদেরকে জানাবে। তাহলে আমরা পরবর্তী ক্লাসে বা পরবর্তী পর্বে তোমাদের এই চকটা বা যে কোনো টপিকের সমস্যা হতে পারে, সেটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকো তোমরা সবাই, আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো পর্বে।